এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। আজ আমার সঙ্গে এখন প্রকাশ্যে যোগ দিয়েছেন সাংবাদিক আফসান চৌধুরী এবং অধ্যাপক মঞ্জুল ইসলাম। স্যার, আমরা আলোচনাটা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, গণমাধ্যম নিয়ে আলোচনা করতে চাই। যে গণমাধ্যম, আমরা যেটা বলি যে পানির তোরে ভেসে যাওয়া বা জলের তোরে ভেসে যাওয়া একটা পর্যায়ে চলে গিয়েছে। ভাইরাল শব্দটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এই স্টুডিওতে ঢোকার আগে। তো এই যে ভাইরালিজম না জার্নালিজম, আমরা কোনটা করছি? স্যারের কাছ থেকে আসি একটু প্লিজ। আমরা দুটোই করছি, কারণ যে কোনো সমাজে একটা সুস্থ চর্চা থাকে, না হলে সমাজটা দাঁড়াতে পারে না। আমাদের সমাজের দিকে তাকালেই আমরা দেখতে পাই দুর্নীতি, অনিয়ম, অবিচার, এটা প্রতিদিনের একটা ঘটনা। তারপরও কিছু মানুষ সততার সঙ্গে কাজ করছেন। একজন রিকশাওয়ালা, তিনি তো কোনো ঘুষ খান না, তিনি তার সৎ পরিশ্রমে দাঁড়িয়ে আছেন। জাতি তার টিকে আছে এই সমস্ত মানুষের পরিশ্রমের ফলে। কৃষক তার কাজ করে যাচ্ছেন, তিনি কোনো ঘুষ খান না। কৃষকের কন্যা যে আমাদের গার্মেন্টস পোশাক শিল্পে একটা বিপ্লবের সূচনা করেছে, সে তো ঘুষ খায় না, সে তো নিজের মনে কাজ করে যাচ্ছে। তাদের শ্রম যারা ব্যবহার করে বৃত্ত বানাচ্ছেন, তাদের সমস্যা থাকতে পারে, কিন্তু তাদের কোনো সমস্যা নেই। ফলে গণমাধ্যমের একটা প্রবাহ আমাদের দেশে সবসময় আছে এবং সাধারণ মানুষ সেটাতেই বিশ্বাস করে দিনের শেষে। কিন্তু মুশকিল হচ্ছে ওই যে ভাইরালিজম যাকে বলছেন, খবরের নামে কিছু ফেক নিউজ তৈরি হয়, ভুল খবর, মিথ্যা খবর, বানোয়াট খবর, সেগুলিও চলছে এবং সেগুলোতেও প্রচুর মানুষ বিশ্বাস স্থাপন করছেন। ফলে একটা বিভ্রম তৈরি হয়েছে এই সময়, আমাদের সময় এসে, যে কোনটা আসলে সত্য, কোনটা মিথ্যা, কোনটা প্রকৃত সংবাদ আর কোনটা বানানো সংবাদ। এই বিভ্রমটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তো তিনটা কারণ আমি দেখতে পাই। প্রথমত আমাদের সমাজের পরিবর্তন। আমাদের সমাজের যে স্থিরতা ছিল, যেটা আমাদের সংস্কৃতি দিয়েছিল, শিক্ষা দিয়েছিল, সেই স্থিরতা নেই। কারণ আমাদের সংস্কৃতি এখন নিরুদ্দেশ, আমাদের শিক্ষা বাজারমুখী, সম্পূর্ণ বাজার দ্বারা নিয়ন্ত্রিত। এবং বাজার চায় যে এই দেশের শিক্ষা ব্যবস্থা এমনই হোক যে মুখস্থ নির্ভর কিছু মানুষ তৈরি করব, যারা পরীক্ষা দেবে, সনদ হাতে নেবে, নানান রকমের চাকরি বাকরি করে জীবন ধারণ করবে। একটা ভোক্তা সমাজ। এবং শিক্ষাটা একটা পণ্য। হ্যাঁ, এবং সেই পণ্যায়ন হয়েছে, কারণ যারা করছে পণ্যায়ন তারা আবার নিজের দেশের শিক্ষাকে অত্যন্ত উচ্চ মূল্য দিচ্ছে। পণ্যায়নটা হয়েছে এই জন্য, যেটা এক সময় উপনিবেশের সময় করা হতো, যে আমার দেশে তৈরি জিনিস তোমাকে পড়তে হবে, আমার দেশের কাপড় পরতে হবে, তোমার মসলিন চলবে না, তোমার মসলিন যারা বানায় তাদের হাত কেটে ফেলবো ইত্যাদি। এটি হচ্ছে এক ধরনের পুঁজির যে নিবর্তনমূলক দিক বা আধিপত্য। সেই জন্য এই বানানো সংবাদগুলি পশ্চিম থেকেও আসছে, যাতে আমাদের দেশের মানুষের ভিতর এই দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত। যে স্থিরতা সংস্কৃতি দিতে পারত, সেই সংস্কৃতি এখন আর নেই। শিক্ষাটাও আমাদের পণ্য হয়ে গেছে, ফলে সেটাও স্থিরতা দিতে পারছে না। সেটা বাজারমুখী হওয়ায় আমাদের সংবাদ মাধ্যমও বাজারমুখী হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে, আমাদের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেন তাদের বেশিরভাগ ব্যবসায়ী। তো তাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি, ব্যবসায়ীদের প্রধান চিন্তা হচ্ছে যাতে বলে ম্যাক্সিমাইজ প্রফিট মিনিমাইজ লস। লাভ বাড়ান, ক্ষতি কমান। তো এটা তো রাজনীতির ভাষ্য হতে পারে না। তো লাভ ক্ষতির বিবেচনায় যখন রাজনীতি আসে, তখন সেটা বেচাকেনার রাজনীতি হয়ে যায়। সেটাই চলছে। বেচাকেনার রাজনীতি যেখানে প্রধান, সেখানে তো সংবাদ মাধ্যমও ওই বেচাকেনার ভিতরে পড়ে যাবে। আর বেচাকেনা যেমন, আপনি বাজারে গেলে কোনটা ভেজাল কোনটা আসল এটা চিন্তা করাই মুশকিল। শিশু খাদ্যে ভেজাল আছে, ওষুধে ভেজাল আছে, মানে মোড়ক দেখে বোঝা মুশকিল ভিতরে। আচ্ছা, আসল না। তৃতীয় হচ্ছে চমকের সময়। চমক। একজন বিখ্যাত মার্ক্সবাদী নন্দনতাত্ত্বিক ছিলেন, খুব চিন্তাবিদ ছিলেন, নাম গি ডিবর্ড। 1968 সালে, যখনও দৃশ্য মাধ্যম এত প্রবল না, টেলিভিশনটাই মাত্র প্রধান এবং ফিল্ম অবশ্যই, তিনি একটা বই লিখেছেন, দ্য সোসাইটি অফ দ্য স্পেকটাকল, চমকের সমাজ। এই চমকটা তো একদিকে চটকদার বিষয়, দ্বিতীয় ওই চমকটার একটা বস্তুগত মূল্য আছে। যেমন আমাদের বিয়ের আসরগুলি কিন্তু এখন পুরোটাই চমক। আমাদের যে কোনো যে খেলাধুলা হচ্ছে, যে এখন বিশ্বকাপ চলছে, পুরোটাই কিন্তু চমক। চমকের ফাঁকে ফাঁকে কিছু সারবত্তা পাওয়া যায়, কিন্তু সেই সার নিয়েও এখন প্রশ্ন আছে, যে কারা বেশি সুবিধা পাচ্ছে, কারা পাচ্ছে না। যাদের টাকা বেশি তারা সুবিধা বেশি পাচ্ছে, অর্থাৎ খেলাটাও এখন আর সংস্কৃতির পরিমণ্ডলে নেই, এটা কেনাবেচার মধ্যে চলে গেছে। তাহলে ভাইরালিজম তো আমাদের নিয়তি।
আসলে স্যার বলছিলেন যে ভাইরালিজম নিয়তি, এবং আপনি কি দেখতে পান যে কোন পাল্লাটা বেশি? কারণ আমরা দেখছি যে শুরুর দিকে এই যে ইউটিউব বা যে টিকটক, সেটা ব্যক্তির পর্যায়ে ছিল এই ধরনের ভাইরাল যে বিষয়গুলো, বা চটকদার স্যার যেটা বলছিলেন, বা বিভ্রম তৈরি করা। এখন তো প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠিত গণমাধ্যম, আমরা তো নতুন এবং পুরাতন গণমাধ্যমের কথা যদি বলি, যে নিউ মিডিয়ার কথা আমরা বলতাম, কিন্তু যারা এই যে সনাতন যে গণমাধ্যম যদি বলি, পত্রিকা বা টেলিভিশন, তারাও কিন্তু এই যে একটা আপনি পছন্দ অপছন্দ, যে লাইক ভিউ, এই যে সেই অঙ্কের হিসাবে চলে গিয়েছে। তা সেই ক্ষেত্রে এই অবনমনটা তো হলো। একটা গণমাধ্যম হতে গেলে পুঁজি লাগবে, সেই পুঁজিটা কে দিয়েছে? ঐতিহাসিকভাবে সেই পুঁজিটা পুঁজিবাদীদের কাছ থেকে এসছে। আমাদের দেশে পুঁজিবাদের যে চরিত্র ছিল, আগে ছিল যে কলোনিয়াল পুঁজিবাদ, সে কলোনিয়াল পুঁজিবাদে যারা পত্রিকা করেছে, পরবর্তীকালে পাকিস্তান আমলে যারা পত্রিকা, তারা তো দেশ স্বাধীন করার পত্রিকা করেছে। সে যাই করুক, সে তোফাজ্জল হোসেন মানিক মিয়াই করুক বা হামিদুল হক চৌধুরী করুক, পরবর্তীকালে এসছে স্বাধীনতার পরে। তো আমরা কি আশা করছিলাম যে কারা পত্রিকাটা চালাবে? মূলত ৮০-র দশক থেকে যখন এখানে অর্থবিত্তটা শুরু হলো, তখন তার প্রয়োজন হলো গণমাধ্যমে প্রবেশ করা। অর্থাৎ সবসময় এটাই হয়ে, গণমাধ্যমকে সে কি প্রহরী হিসেবে রাখছে? গণমাধ্যমকে সে ব্যবহার করে, যে জিনিসটাই সেটা ব্যবসায়ীরা যে কথা মজির ভাই বললেন, যে সে তো এটাকে তার সোশ্যাল ক্যাপিটাল বাড়াচ্ছে, সোশ্যাল ক্যাপিটালই তাকে তার ইকোনমিক ক্যাপিটালটা করে। এটা কিন্তু পৃথিবীর নিয়ম, এটা শুধু আমার দেশের না। অন্য যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার দেশে কোন পদ্ধতিতে বিত্তায়নটা হয়। তা আমাদের দেশের হচ্ছে মূলত হলো যেটাকে আমরা বলি কানেকশন ক্যাপিটালিজম। তো কানেকশন ক্যাপিটালিজমের বিষয়টা হচ্ছে যে আমি কাউকে জানবো, লাইনবাজি করে আমি বাজার অর্থনীতিতে যাব না। তো আমাদের দেশে বাজার অর্থনীতি খুব দুর্বল, রাষ্ট্রিক পর্যায়ে। তো যে গণমাধ্যম করে সে কোনো না কোনোভাবে তো পয়সা করেছে এবং যথেষ্ট টাকা লাগে তার, সেই টাকাটা কিন্তু বাজারের অর্থনীতি যেহেতু আমাদের দুর্বল, সে বাজার থেকে সে পাওয়া যায় না, সে রাষ্ট্রিক অর্থনীতি থেকে পাওয়া যায়। তো আমাদের দেশে খুব মৌলিকভাবে কিন্তু রাষ্ট্র আর সমাজের ব্যবধানটা হয়ে গেছে। এই দেশে, বাংলাদেশে আমি যেহেতু এই বিষয়টা নিয়ে আমাদের গবেষণার কাজ, সেটা হচ্ছে যে গ্রামের অর্থনীতি করা, গ্রামের বিশাল অর্থনীতি। এখন এই অর্থনীতির যারা আছে, সমাজের মানুষ, তারা কিন্তু আমাদের এই ঢাকা শহর ভিত্তিক মূলধারার গণমাধ্যম আমরা যেটাকে বলি, সেটার দিকে তারা তাকায় না। তারা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া করতে গেলে পয়সা লাগে না, যে কেউ সোশ্যাল মিডিয়া করতে পারে। একটা স্মার্টফোন হইলে একটা সবাই সম্পাদক, ওই যে সিটিজেন জার্নালিস্ট। এবং এর ফলে যেটা হয়েছে যে মূলধারার গণমাধ্যমকে তো নিয়ন্ত্রণ করতে পারে না। তো এখন বাংলাদেশের যতগুলো গণমাধ্যম আছে, কতগুলো লাভজনক, খুব কম। এবং আমি এই জন্য জানি যে আমার তো ছেলেমেয়েরা যারা গণমাধ্যমের সঙ্গে যুক্ত, তারাই করছে, অবস্থা ভালো না। তো তাহলে আমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের জন্য একটা লেখা লিখছিলাম, আমাকে বললো যে হাসান ভাই, নতুন গণমাধ্যম আসছে কেন এই নির্বাচনের আগে আগে? আমি লিখলাম একটা, দেখে যা বলে কথা বলে, কিন্তু তার 1 মাস 2 মাসের মধ্যে কিন্তু গণমাধ্যমগুলো যথেষ্ট দুর্বল হয়ে গেছে। কেন? এর কারণ হচ্ছে যে আমাদের দেশে ওই ক্যাপিটাল, যে কানেকশন ক্যাপিটালিজম, ক্রোনি ক্যাপিটালিজম, যাই বলি না কেন, সেইখানে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। এটা খুব আনইউজুয়াল। সাধারণত ক্রোনি ক্যাপিটালিজম খুব সীমিত থাকে, আমাদের দেশে ক্রোনি ক্যাপিটালিজম অনেক বিশাল। তো তাহলে দুইটা আলাদা গণমাধ্যম হচ্ছে, এবং এইটা আমাদের একটা বড় সমস্যা। আমাদের দেশের মূলধারার গণমাধ্যম কিন্তু সমাজ বোঝে না, ও বাজেট নিয়ে কথা বলে। তো এখন যেই দেশের, আমাদের দেশে 75 মিলিয়ন মানুষ হলো বাজারের, লেবার মার্কেটের অংশ, শ্রমিক। সেই 75 মিলিয়নের 1/3 দেশের বাইরে থাকে। পৃথিবীর কোনো দেশে এটা নাই। 25 মিলিয়ন, 2.5 কোটি মানুষ দেশের বাইরে অর্থ অর্জন করছে। সে তো এটা এত ব্যাপক, এত বিশাল, যে আমার দেশের যে গ্রামীণ অর্থনীতি এবং শহরে যে গার্মেন্টসের মেয়েরা কাজ করছে বা অন্য কাজ করছে, মোটামুটি এরা রাষ্ট্রীয় অর্থনীতির উপরে নির্ভরশীল না। রাষ্ট্রীয় অর্থনীতির উপরে নির্ভরশীল হলে কি হবে? ওই যে এবারে মালয়েশিয়ায় যেদিকে ঝামেলা পড়ছে, মানে অদক্ষ রাষ্ট্র এবং দক্ষ সমাজ, দ্বন্দ্বটা কিন্তু এইটা হচ্ছে। এখন সেই সমাজের যে গণমাধ্যম, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া, আর রাষ্ট্রের গণমাধ্যম হচ্ছে আমরা যেটাকে মূল। এখন এই যে আফসান ভাই যেটা বলেন স্যার, যে গণমাধ্যম, এই যে মূলধারার গণমাধ্যম বা যেটা কেন্দ্রীয় বা ঢাকার গণমাধ্যম যেটা আমরা বলি, সেই গণমাধ্যম গণমানুষকে বুঝছে না। এবং সেই জায়গা থেকে একটু জানতে চাই স্যার, গণমাধ্যম কি কখনো গণমানুষের কথা বলে না, তার ভনিতা? না, আমি এইটা এখানে মোটা দাগে একটা ভাগ করি আমি। যে সময়ে গণমাধ্যমের স্বাধীনতাটা মানুষ আদায় করে নেয়,
তখন দেখবেন গণমাধ্যমের চরিত্র বদলে গেছে। আচ্ছা, এখন যেটা হয়েছে, আমাদের গণমাধ্যমের স্বাধীনতাটা খুবই সীমিত। এক তো রাষ্ট্র নানা ধরনের আইন কানুনের একটা বেড়াজালে ফেলছে গণমাধ্যমকে। দ্বিতীয়ত গণমাধ্যমের নিজের ব্যক্তিরাই, ওই যেহেতু তাদের শ্রেণী চরিত্রের একটা বিষয় আছে, তারা নিজেরাই একটা নিজেদের উপর সেন্সরশিপ অর্পণ করছেন নিজস্ব, যার ফলে যে সংবাদটা প্রকাশ হয় সেটি যে সত্য এই সম্পর্কে মানুষের ধারণা নেই, আস্থা নেই। আর যে সংবাদটা মানুষ চান সেটি কিন্তু দিতে পারে না। পত্রপত্রিকার সেই সাহস নেই, কারণ অনেকগুলি 57 ধারাটারা নানান কিছু তো আছেই, ডিজিটাল আইনের ফাঁক ফোকর আছে, কে কখন সেই গর্তে পড়ে যাবেন সেই ভয়ে অনেকে সত্য প্রকাশ করতে চান না। আর সত্য প্রকাশের ফলে মানুষের অনেক ক্ষতি হতে পারে, সেটা পৃথিবীর সবখানেই হয়। প্যালেস্টাইনে তো প্রতিদিনই সাংবাদিকরা মারা যাচ্ছেন, তারপরেও তারা কাজটা করে যাচ্ছেন। তো সেই সাহসী সাংবাদিকতার দিনটা আমাদের এখন খুব সীমিত হয়ে গেছে। সেটা ব্যক্তিগত পর্যায়ে দেখানো যায়, কিন্তু বড় একটা গ্রুপ অফ নিউজ পেপার্স সেই সাহসটা দেখাতে পারেন না। দেখাতে গেলেই তাদের বিরাগভাজন হতে হয় সরকার এবং সরকারের নানা পক্ষের। সরকার ছাড়াও যারা এখানে যারা পুঁজির যোগান দিচ্ছে, তাদেরও তো একটা মতলব আছে। তারাও সেটা চান না। যেমন আপনি দেখুন, এখন যে গাজায় যে বিভৎসতা চলছে, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টারদের বলে দেওয়া হয়েছে এটা যেন কোনো ক্রমেই কোনো জেনোসাইড না বলা হয়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ নিউ ইয়র্ক টাইমসের মতো একটা পত্রিকা, অত্যন্ত সম্মানজনক অবস্থানে সে আছে, সেও বলছে যে জেনোসাইড করা যাবে না। তো এই ধরনের আরোপিত শৃঙ্খলার নিচে সাংবাদিকরা কাজ করতে পারেন না, সেটি সমস্ত পৃথিবীতে আছে। আমাদের দেশে একটু বেশি, মিয়ানমারে হয়তো আরও সাংঘাতিক খারাপ, কয়েকটা দেশে হয়তো পাকিস্তানে আরও খারাপ হতে পারে। ভারতে তারা চেষ্টা করছেন একটা মোটামুটি ভারসাম্য রক্ষার জন্য। আর ভারত যেহেতু অনেক ধরনের গণতন্ত্র চর্চাও হয়, সেখানে এই স্বাধীনতাটুকু তারা অনেকেই জোর করে আদায় করে নিচ্ছেন, যেটা আমরা হয়তো পারছি না। এখন আমি যখন সামাজিক মাধ্যমে চলে যাই তখন সেই স্বাধীনতাটা দেখা যায়। সিটিজেন জার্নালিস্ট যাদের বললাম, তারা কারা? তারা গ্রামে থাকেন কিন্তু সামান্য পড়াশোনা আছে। তারা ভিডিওতে একটা ছবি ধারণ করলেন, করে সেটা ওই ভাইরাল করে দিলেন। ওই ভাইরাল সংবাদটা কিন্তু প্রকৃত, একদম মাঠ থেকে তৈরি করা একটা সংবাদ। তাতে মানুষ বিশ্বাস স্থাপন করছে, ফলে ওই বিশ্বাসকে পুঁজি করে আবার কিছু ফেক নিউজও তৈরি হচ্ছে। তো যেহেতু মানুষ বিশ্বাস করছে, একটা জিনিস ভাইরাল করে দিলে তার একটা মূল্য দাঁড়িয়ে যায়, কিন্তু সেখানে কিছু বানানো জিনিসও ভাইরাল করা হচ্ছে, সেখানেও একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। ফলে আমরা এমন একটা অবস্থানে আছি যেখানে প্রকৃত অপ্রকৃতের বিবাদটা একটা দীর্ঘস্থায়ী রূপ লাভ করতে যাচ্ছে। কিন্তু আমি মনে করি শেষের দিনে, একদম দিনের শেষে যে মানুষটা খবর চান, তিনি নানান সূত্র থেকে খবরটা কীভাবে যেন আদায় করে ফেলেন। আর এখন তো গুজব, আমাদের যখন সত্য প্রকাশে বাধা থাকে তখন গুজব ডালপালা গজায়। আমাদের দেশে দেখবেন একটা নিউজ চলছে এখন, প্রধান খবর, তার পিছনে গুজবগুলি সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে, সেটি অপপ্রচার হচ্ছে। ইউটিউব, টিকটক, সেখানে ভিডিও করে এবারে মানুষ এগুলি ছড়াচ্ছেন, কোনটা সত্য কোনটা। এবং আমরা দেখছি যে ওই যে বিভিন্ন জরিপ বা বিভিন্ন প্রতিবেদন আমরা মাঝে মাঝে দেখি যে মূলধারার গণমাধ্যম বলে আমরা যাদেরকে চিনি বা পরিচয় দিই বা নিজেরাও কাজ করি, তারাও এই ফাঁদে পা দিয়ে অনেক ভুল খবর প্রচার করেছে, পরে তাদেরকে পিছিয়ে আসতে হয় বা তখন তাৎক্ষণিকভাবে তারা বিশ্বাস করে এটা দিয়ে দিচ্ছে। এবং যে কারণে গণমাধ্যমের যারা ভোক্তা তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। আমি একটু বিরতিতে যাবো স্যার আফসান ভাই, আমরা এসে একটু ওই বিষয়টা আলোচনা করতে যাই। মানে আমাদের গত যদি 1 দশকও দেখি, আমরা দেখবো যে বাংলাদেশে সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে অনেক ঘটনা ঘটেছে, যেই জায়গায় মূলধারার গণমাধ্যম এগিয়ে এসছে বা খবর নিয়ে ভোক্তার কাছে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছ থেকে শক্তি সঞ্চয় করে। আগে সে পর্যবেক্ষণ করেছে যে জনমত তৈরি হয় কিনা, তারপর ওই আলোচনাটা স্যার যদি আমরা একটু করি। আমরা বিরতি থেকে আসছি দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার ফিরবো গণমাধ্যম নিয়ে আলোচনায়। আমরা ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা স্যার যাওয়ার আগে বলছিলাম যে সামাজিক
মানে সমাজ কিভাবে দেখছে, সমাজ কিভাবে ঘটনাটা কি দেখছে, এটা তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি। এবং যেটা বলা হয় যে ফেসবুক বিভিন্ন এজেন্ডা তৈরি করে, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এজেন্ডা তৈরি হয়, প্রতিদিন পরিবর্তন হয়, যে আজকে উপলক্ষে আজকে কী নিয়ে ট্রেন্ডটা বোঝা যায়, মানে কোন দিকে সমাজ আছে। সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের এখানে অনেক ঘটনা ঘটেছে যেটা মূলধারা টেলিভিশন বা পত্রিকাগুলো সেই দিকে খবর করতে যে যাবে কি যাবে না সেই সাহসটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিয়েছে। এবং আমরা যদি রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্র তখন জনমতের যে জনমত কোন দিকে সেটাও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছ থেকে জানতে পারে বা আঁচ করতে পারে। তারপর অনেক সিদ্ধান্ত আমরা পরিবর্তন বা কোনো সিদ্ধান্ত নিতেও দেখেছি। এটা আফসান বরঞ্চ শুরু করুক। আচ্ছা, হ্যাঁ, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম তো আমাদের এই ধারণা যে আমরা মূলধারা আর সামাজিক গণমাধ্যম বলছে, এটা খুব ভ্রান্ত এখনকার দুনিয়ায়। মূলধারা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এবং এটা হচ্ছে, আমি বলবো এটা পেশাদারি গণমাধ্যম, এখান থেকে রুজি করা যায়, কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া থেকেও রুজি করা যায়। তো যে বিষয়টা আমাদের এখানে সেটা হলো যে মূলধারার গণমাধ্যমের একটা মানুষ ওটায় টাকাটা বিনিয়োগ করে, তো সেই টাকাটা তার রিস্ক নেওয়ার জন্য তো সে বিনিয়োগ করছে না, সে সোশ্যাল ক্যাপিটাল অর্জনের জন্য। তাকে যদি বন্ধ করে দেওয়া হয় তার সোশ্যাল ক্যাপিটালটা তো অর্জন হবে না, এবং সেটা সে আবার বিনিয়োগে ব্যবহার করছে। কারণ এখন সবচেয়ে প্রভাবশালী হচ্ছে ব্যবসায়ী শ্রেণী। তো এখন কলোনিয়াল যুগে আমরা যেমন বলি যে পার্লামেন্টে ব্যবসায়ী বেশি, তো আগে পার্লামেন্টে কারা সদস্য ছিল? উকিলরা ছিল, তখন তো ব্যবসায়ী সমাজ ছিল না। তো এখন তো ব্যবসায়ের সমাজ, সেই থাকবে, এটাই অবধারিত। এখন ওই যে সোশ্যাল মিডিয়ায় যে শক্তি, এটা কীভাবে বোঝে? একাধিক গবেষণায় দেখা যায় যে সবচেয়ে দুর্বল হচ্ছে পত্রিকা যদিও আস্থা মানুষের রাখে, কিন্তু 15 ভাগ মানুষও পত্রিকায় ভোক্তা না। তারপরে আছে টেলিভিশন, এবং এটা খুব লোকজন মনে হবে যে প্রাইভেট টেলিভিশন ওপরে আছে, কিন্তু তার পাশাপাশি বিটিভিকেও যে মানুষ অস্বীকার করে তা না, মানুষ প্রয়োজন হলে ওইটাও দেখে। দ্বিতীয়ত সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো যেটা করছে মানুষ অনেক মাঝখানে বেতারের শ্রোতা কমে গিয়েছে, বা বেতারের শ্রোতা কমেছে না, বেতারের শ্রোতা কমে বেড়েছে ওই যে এফএম রেডিওতে কিছু না, এফএম রেডিও না, সেটা হচ্ছে বেতার তো ওই তার স্মার্টফোন ডিভাইসে পাওয়া যাচ্ছে, সে ডিভাইস থেকে শুনছে, সো ডিভাইস ড্রিভেন। তো আমার সমাজে কতগুলো ডিভাইস আছে, আমি যদি 25 মিলিয়ন মানুষ প্রবাসী শ্রমিক যদি হয়, প্রত্যেকের সোশ্যাল মিডিয়া আছে, তাহলে এই দেশে তাহলে তার বাড়ির সঙ্গে যোগাযোগ করা মানে 50 মিলিয়ন। তো আমার দেশের লোকের অর্ধেকের বেশি এখন সোশ্যাল ডিভাইস আছে, তো ডিভাইসেস মানে নিয়ন্ত্রণ করছে। তো সেইখানে আমরা কতজনের কাছে আমাদের তথাকথিত মূলধারার গণমাধ্যম নিয়ে যেতে পারবো? খুব সীমিত। তো সরকার তো তার একাধিক ব্যবস্থা করে রেখেছে, কারণ সরকার আমার চেয়ে বুদ্ধিমান। সরকার জানে আমার গণমাধ্যম বলতে যেটা পেশাদার গণমাধ্যম, এর উপরে আমাকে নির্ভর না করলেও চলবে। এই যে ডিজিটাল নিরাপত্তা আইনে আমি একাধিক লিখেছি, সেটা হচ্ছে যে এটা তো সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য, মূলধারার মিডিয়াকে এতটা নিয়ন্ত্রণ করার দরকার হয় না। কারণ কি, মূলধারার মিডিয়া তো বুদ্ধিমানের মতোই। আমার 51 বছর হয়ে গেছে মিডিয়াতে, আমি জানি না কোন খবরটা আমাকে বিপদে ফেলবে না, আমি বিপদে তো পড়তে চাই না। কিন্তু সোশ্যাল মিডিয়ার আমার তো কোনো নিয়ন্ত্রণ নাই। তো সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার একটা আমাদের যে পরিপক্কতা আসেনি এখনো, বা আপনি যদি সোশ্যাল মিডিয়া পৃথিবীর কোনো জায়গায় কোথাও পরিপক্কতা, এটা তো পাবলিক আছে পরিপক্কতা আছে বিভিন্ন দেশে, পশ্চিমের দেশে এটার সাক্ষরতা যদি আমরা যেমন দেখা যায় যে ছবি দিয়েছে, কোনো একটা পোস্ট দিয়েছে, তার যে কমেন্টগুলি হয়, আমাদের দেশে অত্যন্ত নোংরা রুচিরও বহিঃপ্রকাশ আছে। পশ্চিমে খুব সাবস্টেন্টিভ আলোচনা হয়, কিন্তু আমি নিজে দেখেছি গঠনমূলক আলোচনা, এই যে মধ্যপ্রাচ্য নিয়ে যে ঘটনাগুলি ঘটছে তার খুবই কনস্ট্রাকটিভ আলোচনা আমি শুনেছি। পাশাপাশি ওই হিংসা এবং বিদ্বেষের প্রকাশ সেটিও দেখেছি। আমার দুটো দৃষ্টিভঙ্গি থেকে আমি কথা বলছি, যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন। প্রথমত, যে মূলধারার সংবাদপত্র কিন্তু এখন অনেকটাই পিছনে পড়ে গেছে। তার কারণটা হচ্ছে সংবাদপত্রগুলি যে বিনিয়োগটা আগে করতো, তরুণদের আকৃষ্ট করতে, একটা আদর্শবাদের বিষয় ছিল। আমি 60-এর দশকে যদি দেখি, একটা আদর্শবাদ খুব প্রবল ছিল, মানুষ এটা বিশ্বাস করত, দেশের জন্য করছি। বা মধ্যবিত্তের একটা মুখপাত্র ছিল, বলা যায় ছিল, প্রত্যেকেই পড়তেন। যদিও অনেক কম মানুষ সংবাদপত্র পড়তে পারতেন, তারপরেও তার একটা প্রভাব পরিবারের ভিতর পড়তো। এখন পরিবার পত্রিকা পড়ে না, এবং পরিবারের সবাই এখন ওই সবার হাতে ডিভাইস আছে, সবার ডিভাইসের ভক্ত। এবং যারা সাংবাদিকতা করছেন তাদের বেতন ভাতা এত অপ্রতুল, ওয়েজ বোর্ড তো কোনোদিনই বোধহয়
কাজে লাগেনি। যার ফলে সাংবাদিকরা যদি ঠিকমতো বেতন ভাতা না পান, যদি একটা খবরের ফলো আপ নিউজ সংবাদপত্র ছাপতে অস্বীকার করে, কারণ তার সক্ষমতা নেই, তাহলে হবে কি একটা সংবাদ একটা জায়গাতে এসে আটকে যায়। যেমন আপনি দেখবেন আজকে খুব চাঞ্চল্যকর খবর দিচ্ছে, 7 দিন পরে আর কোনো খবর নেই সেগুলির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফিরিয়ে আনে, ক্রমাগত ফিরিয়ে আনে, মনে করিয়ে দেয়। হ্যাঁ, বরং ফেসবুক আবার ফিরিয়ে আনলো। ফেসবুকের সুবাদে 3 বছর আগের এই ঘটনাটা আমরা দেখছি, যতগুলি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে আপনি দেখবেন সব কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সচল রাখছে। তারপর কিছুদিন আগে একটা হত্যাকাণ্ড ঘটলো বগুড়াতে, একটা সন্তানকে মাথা রাতা কেটে ফেলা হলো। সেই সংবাদটা প্রথম কিন্তু আমাদের গণযোগাযোগ মাধ্যম গ্রহণ করেছে একটা সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া আপনি যেটা বলছিলেন মূলধারাকে প্রভাবিত করছে, কারণ সোশ্যাল মিডিয়াই তো এখন মূলধারা হয়ে গেছে। তাকে মূলধারা বলা উচিত। আর এখন পদ্মা নদী থেকে শাখা নদী হতো, এখন শাখা নদী হয়ে গেছে সব আমাদের পদ্মা নদীর বিকল্প। তো সেখান থেকে আরও শাখা নদী হচ্ছে, সেটাই তো আমাদের সমস্যা। পদ্মা নদী যদি প্রধান নদী থাকে, ধরুন মূলধারার সংবাদপত্র, শাখা নদী হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমটা হয়ে গেছে পদ্মা নদী, কাজে শাখা প্রশাখা হচ্ছে এই বড় বড় সংবাদপত্র। এর ফলে হচ্ছে কি, যেগুলি আমি এখনই, আর দুটিও জিনিস হচ্ছে, যদিও নিউজ পেপার পত্রপত্রিকা ব্রেকিং নিউজ দিতে পারে, কিন্তু পত্রপত্রিকা ব্রেকিং নিউজ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্রেকিং নিউজটা অনেক বেশি মূল্যবান হয়, কারণ সেটা সচিত্র দিতে পারে। যে কোনো ঘটনা ঘটলো ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে সে দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রধান সংবাদপত্রগুলি বা সংবাদ মাধ্যমগুলি আপনার টেলিভিশনেও একটা হিসাব করে কোনটা প্রধান খবর কোনটা অপ্রধান খবর, কিন্তু যে অঞ্চলে ঘটনাটা ঘটছে তার কাছে ওটাই প্রধান। তার কাছে ওটাই প্রধান। সে অঞ্চল ভিত্তিক এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটা ছোটোখাটো একটা খবর, হয়তো একটা গ্রামে গরু চুরি হয়ে গেছে, একটা কৃষক সর্বশান্ত হয়েছে, ওটা বিরাট খবর হয়ে গেল, কারণ তার প্রতিবেশী সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো দিয়ে দিলেন, কোনো পত্রিকা এটা ছাপবে না। আমরা অনেক দুর্ঘটনার খবরও কিন্তু ওখান থেকে পাই। ফলে এখন খবর যেটা হয়েছে এত ডালপালা বিস্তার করছে, সেই কাজে সহায়তা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তো সেই জন্য ভাইরাল হোক যাই হোক, ভাইরালের দুটো বিষয় আছে, একটা হচ্ছে ইতিবাচক, একটা বিষয় যদি ভাইরাল হয় তার একটা ওয়েট, তার ওজন বেড়ে যায়। আর ভাইরাল হচ্ছে নেতিবাচক অর্থে, অর্থাৎ যেটি মিথ্যা, গুজব ছড়ানো হচ্ছে, সেটি বিভ্রান্তির জন্ম নিচ্ছে, অনেক ব্যক্তির জীবন সংকটময় করে তুলছে, অনেক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। এই দুই ধরনের ভাইরালিজমটা আমরা দেখি। আমরা অনেক সহিংসতাও দেখেছি, অনেক সহিংসতা ভাইরালিজম। আমাদের একটা মিথ্যা খবর আসে যে পূজার মণ্ডপে হামলা হয়েছে, এগুলি নিয়ে কিন্তু আমরা দেখেছি, পরে পুলিশ হস্তক্ষেপ করেছে, অনেক পরে সেখানে সংশোধন আসছে যে আসলে এটা গুজব ছিল। কিন্তু সেই গুজবটাকে যারা তৈরি করে ফেক নিউজ, তারা কিন্তু সে আর দে ডোন্ট ওন ইট, তারা এটা মালিকানা নিতে চায় না, তারা এটা ছেড়ে দেয়। এবং অনেক সময় দেখবেন যেটা সংবাদপত্র পারবে না, তার তো একটা পত্রিকা আছে, তার একটা ঠিকানা আছে, তাকে চিহ্নিত করা যায়, একটা দায়বদ্ধতার জায়গায় আছে। কিন্তু এই গুজব যারা ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক সময় ফেক অ্যাকাউন্ট বন্ধ করে দিলে তাকে আপনি পাবেন না, কিন্তু গুজবটা ছড়িয়ে সর্বনাশ করে ফেলছে কোনো না কোনো কারণে। এই জন্য আপনি দেখবেন ডিমের দাম বাড়ানোর পিছনে অনেক সময় এগুলি কাজ করছে, কোনো জিনিসের দাম গরুর মাংসের সময় দেখলাম, হ্যাঁ, তারপর লবণের একটা ক্রাইসিস তৈরি করছে, ওরাই কিন্তু করছে, কিন্তু লবণের কোনো ক্রাইসিস নয়, দাম বাড়িয়ে দিল। অর্থাৎ তার ব্যবসায়ীরাও অনেক সময় এরকম গুজবের কারখানা তৈরি করে। আমরা বিরতিতে যাবো স্যার। আমরা ফিরে এসে আফসান ভাই আপনার কাছে যেতে চাই যে আপনার তো গ্রামের অভিজ্ঞতা অনেক, আপনার গ্রামে করে, এই যে গ্রামে যে আমরা এই যে কন্টেন্ট বা আধেও যাই বলি না কেন, তারা যে উৎপাদক বা নির্মাতা বা সম্পাদক যে তৈরি হয়েছে গ্রামের জমির আইলে তাদেরকে কীভাবে, মানে এই যে তারা তো স্যার যেটা বলছিলেন যে তারা গুজব বা সহিংসতা তৈরি করছে, কিংবা তারা তো সে ইচ্ছে করে অনেক সময় তো করছে না, সে বুঝতে পারছে না এটার প্রতিক্রিয়াটা কি হবে। ভালো খবরও দিচ্ছে, হ্যাঁ, আবার ভালো খবরও দিচ্ছে, একটা প্রতিবন্ধী, তার তো কোনো এডিটোরিয়াল পলিসি নেই স্যার। হ্যাঁ, সেইখানে আমরা এই যে এটাকে মূলধারা কীভাবে কতটুকুভাবে বলে তার উপর আস্থা রাখতে পারি, সেটা একটু আসলে আপনার কাছে শুনবো। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে আবার গণমাধ্যম নিয়ে। আমরা ফিরে এলাম এখন প্রকাশ্যে। আসলে যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম সোশ্যাল মিডিয়া, তো অতএব আমাদের প্রচুর ডেটা থাকে। তো আমরা যেটা খেয়াল করছি সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক সমাজ, এই জিনিসটা আমাদের মূল ধারাতেও হয় না। আমি সেদিন একটা পত্রিকায় লিখেছি যে আমাদের গণমাধ্যম প্রাতিষ্ঠানিকভাবেই
প্রাতিষ্ঠানিক। তো প্রাতিষ্ঠানিক হওয়ার ফলে ও শুধু প্রতিষ্ঠান বোঝে, সমাজ বোঝে না। সমাজ যেই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করছে এইটা তার গণমাধ্যমে আসেই না। এখন কোন লোক চুরি করেছে আর কোন লোক জমি বানিয়েছে এইটা আমাদের অনেক বেশি আগ্রহের বিষয়। এটা কিন্তু যে মজুর ভাই যে কথাটা বললেন, একটা গ্রামের মানুষের কাছে কিন্তু এটা আগ্রহের বিষয় না, সে অভ্যস্ত। সে জানতে চায় আমি রুজিটা করব কিভাবে। এটা খুবই একটা রুজি, তার কাজ আছে কিনা। হ্যাঁ, কাজ আছে কিনা। এবং সে যেহেতু বেশিরভাগ মানুষ কাজ করছে বিদেশে, তো সেই কারণে তার সেই খবরগুলো জানার দরকার, তার নিজের ভালো মন্দ। তো সেখানে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড়, এবং সেখানে সে জানে যে আমি ঢাকার মিডিয়ার কাছে তো পৌঁছাতে পারবো না। তুমি যে কথা বললে যে আমি একটা মফস্বলের নিউজ কতগুলো দেব, মঞ্জুর ভাই যে কথাটা বললেন যে একটা দাউদকান্দির একটা গ্রামে, এবং আমি জানি না সোশ্যাল মিডিয়া কেউ দেখে কিনা, দাউদকান্দি সংবাদ, এই সংবাদ, গৌর নদী আচ্ছা সংবাদ, আচ্ছা, সমস্ত কিছু, অনেক হাজার উপজেলায় 20টা আইপিটিভি আছে। হ্যাঁ। তো আমার মতে এই জিনিসটা হচ্ছে যে এই সমাজটা কিন্তু আলাদা হয়েছে। এই যদি আমি বলি যে দেশের মধ্যে দুটা আলাদা বাস্তবতা তৈরি হয়েছে। একটা হচ্ছে রাষ্ট্রিক বাস্তবতা, যেটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, যেটা আমরা দুঃখ করি, কষ্ট করি যে আচ্ছা সরকার কি দিল, কি সরকারি বিষয়টা। আর একটা হচ্ছে সামাজিক। এই দুটো এটা মাঝখানে এসে আমরা যেটাকে নন ফর্মাল বলি। তো মুক্তিযুদ্ধের কথা তাই যেটা আমার গবেষণার প্রধান বিষয়, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় কিন্তু প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিকের মাঝখানে যে পরিসরটা ছিল খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে 6 সপ্তাহ ট্রেনিং নিয়েও যে মুক্তিযোদ্ধা এসছে, বা গ্রামগুলোতে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছেছে, ওটাই কিন্তু আমাদের শক্তি ছিল। গ্রাম যখন যুক্ত হয়ে গেল তখন কিন্তু অবধারিত হয়ে গেল, এবং এটা হামদুর রহমান কমিশন পড়লেও বোঝা যায়। ওরা ভয় করতো গ্রামকে, এবং ওটা বাংলাদেশে মুক্তিযুদ্ধে হারিয়েছে গ্রাম। এবং আমাকে জগজিৎ সিং আরোরা একটা বলছিলেন যে তুমি কি ভাবো আমরা সৈন্যবাহিনী নিয়ে বাংলাদেশে ঢুকতে পারতাম যদি বাংলাদেশে গ্রাম রাজি না হতো? এখন এই বাস্তবতার সঙ্গে আমরা কিভাবে ডিল করবো আমরা ঠিক বুঝতে পারছি না, যে যেখানে গ্রামই হয়ে গেছে প্রধান শক্তি। তো সেখানে কি আফসান ভাই আমাদের এখন এই যে আমরা কোনো মূলধারা বা সনাতন বা নতুন ধারা যদি নাও বলি, তাহলে আমাদের গণমাধ্যম ওই জায়গায় এসছে, গ্রামের সঙ্গে শহরের একটা বোঝাপড়ার বিষয় আছে, সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। ওইটাই সেখানে একটা সম্পাদকীয় জায়গা শহর যেটা করছে এখন, যে কোনো পত্রিকা শুধু কাগজে পত্রিকা টিকতেই পারবে না। প্রত্যেকটা পত্রিকার, আমি যেহেতু সোশ্যাল মিডিয়া দেখি সারা, তারা তো সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে এসছে, যেতে হবে, নিজেরা সমর্পিত হয়েছে যে আমাকে টিকতে হলে ওকে যেতে হবে। ওইখানে তো আমরা ওই চর্চাটা তো করছি না, আমরা তো ওর সঙ্গে তো নেগোসিয়েটর করছি, ওর সঙ্গে তো কথাও বলছি না, আমরা বলছি আমরাই শ্রেষ্ঠ। তো আমরা তো শ্রেষ্ঠ না, কিন্তু আমরা গ্রামকে উপেক্ষা করছি। গ্রামে যে গণমাধ্যমের চর্চাটা হচ্ছে, অনানুষ্ঠানিক চর্চা, এবং ওই উপেক্ষার ফলে যেটা তৈরি হচ্ছে যে আলাদা দুটো গণমাধ্যম, দুটো স্রোতধারা হয়ে গেছে। তো মাঝখানে এরা আছে, এরা যদি করতে পারে তাহলে খুব উন্নত মানে প্রোডাকশনের দিক থেকেও তো একটা বিষয় আছে। এবং সেই প্রোডাকশনের বিষয়টা, গ্রামে যে ঘটনাগুলো ঘটে, সেটা হচ্ছে কারো চুরি হলো, কারো হলো, কারো পরকীয়া ধরা পড়লো, এটা খুব জনপ্রিয় বিষয়, এবং ওটাতে কিছু বোঝাও যায় না। আমি মানে নিউজ কোয়ালিটি হিসেবে বলবো যে কন্টেন্টটা পুয়ার কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি ইজ পুয়ার, কিন্তু ওর জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রভাবটা সাংঘাতিক। কিন্তু আমরা স্থানীয় এই যে আধেয় বা কন্টেন্টের কথা বললাম স্যার, কিন্তু আমাদের তো আবার আন্তর্জাতিক একটা বাজার আছে কন্টেন্টের। সেইখানে আমরা যদি দেখি আমাদের প্রতিবেশী দেশ, যদি আমরা বাংলা ভাষাভাষী বলি বা অন্যান্য ভাষার সঙ্গে, আমাদের তো নিজেদেরই তো প্রায় 1.5 কোটি ভাষাভাষী আছে সারা পৃথিবীতে। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি যে তাহলে আমরা আন্তর্জাতিকভাবে এই বাজারজাতকরণটা কিভাবে করবো আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কন্টেন্টকে, মানে আমি যদি আন্তর্জাতিক পর্যায়ে যেতে চাই তাহলে 3টি বিষয় গুরুত্ব দিতে হবে। এটা একটা হচ্ছে মান, কোয়ালিটি, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে টেকনিক, যে কৌশলে আমরা করছি সেখানে বিজ্ঞানসম্মত কিনা, সেটি খুব ঝকঝকে তকতকে কিনা, এটিও কিন্তু মানুষ দেখে। শুধু কন্টেন্ট থাকলেই হয় না, কন্টেন্টটা রিচ হতে হবে, কিন্তু প্রকাশটাও গুরুত্বপূর্ণ। এখন প্রকাশে যদি আমি দুর্বলতা দেখাই, মানে গল্পটা কিভাবে বলছি, প্রযুক্তির ব্যাপারটা কিভাবে বলছি। আর তৃতীয় হচ্ছে যে এটি গ্রহণযোগ্য কিনা, এটার মূল্যটা কি, এই মূল্য আমি নির্ধারণ করব না। যদি আন্তর্জাতিক হয়, আন্তর্জাতিক পর্যায় থেকে মূল্যটা নির্ধারণ করা হবে। দেখুন এখন যেখানে সিটিজেন্স নিউজ পেপার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন আপনি গাজাতে এখন দেখা যাচ্ছে প্রত্যেক মানুষ যার একটা মোবাইল ফোন আছে, হি ইজ এ সিটিজেন জার্নালিস্ট, এবং তার কন্টেন্টটা সম্পূর্ণ পৃথিবীতে গ্রহণযোগ্য, কারণ সে একদম নিখাদ সত্যটা তুলে ধরছে। তো এটা হচ্ছে আপৎকালীন একটা ব্যাপার। বাস্তবতা যখন ভিন্ন মাত্রা নেবে, যেমন এটা রাষ্ট্র হয়ে গেল প্যালেস্টাইন, দেখা যাচ্ছে তখন সেখানে নানান সমস্যা দেখা যাবে। ওই যে রাষ্ট্রের যে চরিত্র, তার নিচে পড়ে সাধারণ মানুষ একটু বিপথে চলে যাবে। তো আমাদের দেশের কন্টেন্টটা কখন গ্রহণযোগ্য হবে? যদি এমন কন্টেন্ট তৈরি হয়
যেটি পৃথিবীর অন্যান্য মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন কিন্তু একটা বড় সময় যাচ্ছে আমাদের ওই পরিবেশগত যে একটা সংকট দেখা দিচ্ছে, মানে জলবায়ু পরিবর্তন। এবং পৃথিবীর অনেক মানুষ জানতে চায় বাংলাদেশের মানুষ কি করছে। মরুকরণ হচ্ছে, মরুকরণটা ঠেকাতে বাংলাদেশ কি করতে পারে। পরিবেশ দূষণ হচ্ছে, সেটি বাংলাদেশের মানুষ তাপ কিভাবে বাড়ছে। ঠেকাচ্ছে। দুর্যোগ, এই যে আমরা আলাপ করছিলাম স্টুডিওতে আসার আগে, যে এই যে রিমাল, হ্যাঁ, রিমাল কিন্তু একদম ভিন্ন চরিত্র নিয়ে দেখা দিয়েছে। আগে যেটা ছিল বৃষ্টির সামনে রাখতো, এখন বৃষ্টি পিছনে নিয়ে লেজে নিয়ে ঢুকে, হ্যাঁ সেভাবে এবার আসলো। যার জন্য সুন্দরবন 36 ঘন্টা পানির ভিতরে ছিল, অনেক হরিণ মারা গেছে। এই বিষয়টা নতুন একটা মাত্রা খুলে দিচ্ছে। তো যেমন আমেরিকাতেও এখন টর্নাডো হচ্ছে, তারাও দেখছে যে বাংলাদেশের মানুষ কীভাবে বন্যার ত্রুটিমুক্ত হচ্ছে। এই কন্টেন্টগুলি যদি আমরা তৈরি করতে পারতাম এবং সেগুলি যদি সত্যি সত্যি একটু মানসম্পন্ন হতো এবং ঝকঝকে তকতকে হতো, তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হতে পারতো। আমাদের সমস্যা হচ্ছে আমাদের যারা এইগুলি তৈরি করেন তাদের সে প্রশিক্ষণটার অভাব আছে। দ্বিতীয় হচ্ছে তাদের ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা একটু প্রয়োজন লাগে। যেমন আপনি এতদিন ধরে এখানে চাকরি করছেন, কাজ করছেন টেলিভিশন, আপনি টেলিভিশনের আদ্যপান্ত জানেন। আমি যদি এখানে আপনার সঙ্গে যোগ দিই, আমার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এখানে কোনো কাজ দিবে না। আমার হাতে কলমে শিখতে হবে, 4 বছর 6 বছর থেকে আমি যেটা পাবো সেটা আমার কাজে লাগবে। ওই প্রশিক্ষণটা কি পাচ্ছেন আমাদের সাংবাদিকরা যারা এটা তৈরি করছেন? তৃতীয় হচ্ছে তাদের এই বিশ্ব সম্পর্কে ধারণাটা কী, বিশ্ব সম্পর্কে ধারণাটা খুব পরিষ্কার থাকতে হবে। এবং সবখানে যে আমাদের গ্রহণযোগ্যতা থাকবে তা না, আমাদের দেখতে হবে যেমন ল্যাটিন আমেরিকাতে আমাদের গ্রহণযোগ্যতা হতে পারে, আফ্রিকাতে আমাদের হতে পারে, সমধারার জাতি এবং রাষ্ট্রে আমাদের গুরুত্বটা পাবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেখানে যেখানে বিপন্নতা আছে সেখানে আমাদের গ্রহণ করতে পারে। এই সার্ভেটা, এই জরিপটা কে করবে? সেটা কিন্তু আমাদের করার মতো জনবলটা নেই। কিন্তু আমি এটা নিয়ে চিন্তা করি না। আমাদের কথা হচ্ছে যদি আমি স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা পাই তাহলে আমি আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারি। যেমন আমাদের চলচ্চিত্র একটা অবস্থা কিন্তু দাঁড়িয়েছে, এখন আমাদের সঙ্গীতও একটা অবস্থানে দাঁড়িয়েছে। এখন তারা আকাশের দিকে তাকাতে পারে। এবং আপনি দেখবেন আমাদের এখানে যে চলচ্চিত্র তৈরি হচ্ছে তার নির্মাণটা অত্যন্ত ঝকঝকে হচ্ছে, কন্টেন্টটাও দুর্দান্ত হচ্ছে, সব কিছু মিলে অভিনয়ও ভালো হচ্ছে। তারা একটা রপ্ত করে ফেলেছে যে ধারায় চলচ্চিত্র তৈরি করলে পৃথিবীর মানুষ দেখবে বা আগ্রহ পাবে, সেটি তারা মোটামুটি রপ্ত করে ফেলছে। যদি আমাদের সাংবাদিকতা এটি আমরা গ্রহণ করতে পারতাম তাহলে মূলধারার সংবাদপত্র আমাদের উন্নত হতো এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলি সমস্ত পৃথিবীতে যেতে পারে সেগুলি আমাদের জন্য ভালো হবে। এখন যেটি হচ্ছে চটকদার বিষয় বা যেগুলি অপরিচ্ছন্ন বিষয়, সেগুলির একটা বাজার তৈরি হয়ে যায়। তো সেটি ছেড়ে দিয়ে তো আমাদের জাতিগত চিন্তার প্রকাশ ঘটাতে আমরা পারবো না। এই যে চটকদার যে বিষয়টা, সেটা কি এই যে মধ্যবিত্ত যে রুচিবোধ সেটা হারিয়ে যাওয়ার একটা কারণ? বা মধ্যবিত্ত যে সংস্কৃতির ধারক ছিল, যে চর্চাটা তার মধ্যে হতো, তা সে পত্রিকাটা তিনি পত্রিকাটা রাখতেন, তার ওই যে পরিবার পত্রিকাটা পড়তেন, পরিবারের একসঙ্গে টেলিভিশন দেখা, ওই মধ্যবিত্ত হারিয়ে গেছে। হ্যাঁ, সেই মধ্যবিত্তটা হারিয়ে যাওয়ার কারণে পরিবর্তন হবে না, মধ্যবিত্তে পরিবর্তন হবে না, রূপান্তর হবে না। রূপান্তর হবে। আমাদের দেশে বাজার যদি হয়, আমাদের দেশের মানুষ এটা বাজারকে খুব খারাপ চোখে দেখে, কিন্তু আমাদের দেশের কন্টেন্ট অলরেডি তো আন্তর্জাতিক। কিন্তু একটা বলি, আমি যেহেতু সোশ্যাল মিডিয়া পড়াই বলে তথ্য ডেটা দিয়ে বলছি, একটা জিনিস আমি থাকলে আমি স্টুডেন্টদের যেটা দেখেছি ওটা দেখাতাম, কন্টেন্ট কোনটা জনপ্রিয়। খুব সোজা কথা, আমি একটা গান বলি, একটা গান, এই গানটা বাংলাদেশে এখন পর্যন্ত ইউটিউবে বাংলা ভাষাভাষী জগতের সবচেয়ে জনপ্রিয় গান কোনটা? এটা ধাঁধা না, দিয়ে দিলেই কোনটা? তুই অপরাধী। এর কাছাকাছি কিছু নাই। তুই অপরাধী রে। হ্যাঁ, তুই অপরাধী রে। মায়া রে মায়া তুই অপরাধী। হ্যাঁ, মায়া রে মায়া। 10টায় আমার ওটা লেখাই তৈরি আছে। 10টা তুই অপরাধের মধ্যে 7টা বাংলাদেশি। আমরা তো আন্তর্জাতিক, কিন্তু বিষয় কি, সারা যদি এই সাউথ এশিয়া দেখি, সবচেয়ে বেশি কাদের গান জনপ্রিয়? সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে পাঞ্জাবি গান। পাঞ্জাবিরাই একমাত্র 10টা বিলিয়ন ভিউ আছে। তো তাহলে বুঝতে হবে যে পরিকল্পনা করবে তার সীমাবদ্ধতা আছে। কোক বাংলা গানগুলো 30-50 মিলিয়ন কেন যাচ্ছে? কারণ আমাদের বিরাট ভোক্তা হচ্ছে পশ্চিমবঙ্গে ওই জিনিসটা তাদের নাই। দেয়ার ইজ নো কোক বাংলা ওখানে নাই। তো তাহলে কোন জিনিসটা আমরা দিয়েছি? এখন গ্রামের যে সাধারণ গ্রামের মানুষের যেটা, ওইটা কোনোদিন আন্তর্জাতিক হবে না। মঞ্জুর ভাই যে কথাগুলো বলছেন, হ্যাঁ, সুশীল
ইস্যুসগুলো, প্রবলেমগুলো, সেটা করতে হলে কাউকে ভাবতে হবে যে আমি প্রাতিষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিক দুনিয়া, তো প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক আমরা কিন্তু দুইটা আলাদা ভোক্তা শ্রেণী, আর মাঝখানে একটা শ্রেণী আছে। এই বিষয়টা মাঝখানে সেটা কারা? মাঝখানে না বলছে কিছু জিনিস, যেমন কিছু জিনিস হবে, যেমন ওই তুই অপরাধী তো গ্রামেও শোনে, জি, মানে গানটা আমি সবাই শুনে, হ্যাঁ হ্যাঁ না, গানটা সবখানেই শুনে। গানটা সবাই শুনেছে, হ্যাঁ গানটা সবখানে চলে। কন্টেন্ট যদি হয়, সবচেয়ে বেশি কন্টেন্ট হচ্ছে গান, সবচেয়ে বেশি কন্টেন্ট হবে গান। এবং নন মিউজিক্যাল কন্টেন্ট যেটা হবে, সেই মিউজিক্যাল কন্টেন্টে যদি কেউ দেখে, আমি একটা গানে বলতাম, আমি সেদিন গত পরশুদিন ক্লাসে আমি দেখাচ্ছিলাম একটা গান আছে, বাবারে তো দরবারে সব পাগলের খেলা। ওটা অরিজিনাল যেটা ইন্ডিয়ার একটা গান, হ্যাঁ, এটা বাংলাদেশে কত মিলিয়ন গেছে, বোধহয় 20 মিলিয়ন কি 22 মিলিয়ন গেছে। ওইখানে একটা 60 মিলিয়নের আছে, সেটা হইতেছে পোলাপান ডিস্কো নাচতেছে ওই গানের। তো তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বাজার না, চমক। এবং এই জিনিসটা সারা পৃথিবী, কিন্তু আমরা কোন বাজারে নামবো সেটা তো নির্ভর করছে যে বাজারে নামতে চায়। বাজার তো নিজের চরিত্র নিজেই তৈরি। বাজার নিজের চরিত্র নিজে তৈরি করবে। হ্যাঁ, আমি সুপার শপে যাবো না, মুদির দোকানে যাবো, আমি একটা ইংরেজি গানের কথা বলি, আমি খুব ইংরেজি, আমি মাঝে মাঝে জ্যাজও শুনি। জ্যাজে একটা গান আছে খুব বিখ্যাত, সবচেয়ে জনপ্রিয় জ্যাজ গানটা হচ্ছে টেক 5 নামে একটা জিনিস আছে। টেক 5, এখন টেক 5 শত মিলিয়ন গেছে, কিন্তু টেক 5-এর একাধিক ভার্সন আছে। একটা গান আছে মেয়েদের, একটা গান হচ্ছে যে আল সারভাইভ, জুলিয়েট গেনরের গান আছে। তো আইল সারভাইভের 5টা ভার্সনের মধ্যে একটা ভার্সন সবচেয়ে বেশি চলছে। তো তাহলে বাজারে তো চয়েস দিতে হবে। তো মানুষ যদি মনে করে যে না এই গানটাই হচ্ছে ভালো, এইটাই শুনতে হবে, ওই দুনিয়া শেষ। তো তাহলে আমার মধ্যে বাজার সচেতনতাটা দরকার। আমি যদি ব্যবসা করতে চাই, আমি যদি আমরা একটা বিরতিতে যেতে হবে, আফসান ভাই, বিরতি থেকে এসে আমরা একটা সমাধানের, মানে এগুলো তো আলোচনার কোনো সমাধান নেই, বা এই যে আপনি বাজার তো নির্ধারণ করে দেওয়ার কোনো, ভোক্তা বাজার থেকে যা তুলে নিবে সেটা একটা বিষয়, কিন্তু এই যে ভোক্তা শ্রেণীটা আমরা ওই যে আপনি কী হতে পারে, কোন দিকে আমাদের এখন ভোক্তাদের অবস্থান, সেটা নিয়ে কথা বলবো বিরতি থেকে এসে। দর্শক, আমরা একটা ছোটো বিরতি যাচ্ছি, ফিরে এসে আবার কথা বলবো গণমাধ্যম নিয়ে। শিলাম ব্যাপারে এখন প্রকাশে আমরা যেটা বলছিলাম ভোক্তা, হ্যাঁ, আমরা বলছি যে ভোক্তা ঠিক করবে সে কি সুপার শপে যাবে না মুদির দোকানে যাবে বা কাঁচা বাজারে যাবে। হ্যাঁ, সুতরাং ভোক্তাকে ভোক্তার উপর আমাদের কিছু চাপিয়ে দেওয়ার কিছু নাই, কিন্তু আমাদের দিক থেকে একটা এই যে প্রাতিষ্ঠানিক যারা গণমাধ্যম করছে তাদের কিন্তু এক ধরনের চাপিয়ে দেওয়ার, যে আমি যেটা দিব সেটাই ভোক্তা খাবে, একটা শব্দ খাবে, একটা শব্দ কিন্তু আমরা ব্যবহার করি। এই প্রবণতাটা আমাদের গণমাধ্যমকে আরেকটু নমিত করেছে না, বা একটু যদি অবলম্বন বলি যে এই যে তার যে একটা এই চাপ দেওয়ার চেষ্টা ভোক্তাকে, আমি আমার রুচি, আমার পছন্দটাই তোমাকে নিতে হবে, এই যে তার যে আচরণটাকে আপনি কীভাবে দেখেন? না, যে কন্টেন্ট তৈরি করছে, আমি কন্টেন্ট শব্দটাই তৈরি করি, যে সে যে কন্টেন্ট তৈরি করবে, আমি লিখতে গেলে ওটাতে কন্টেন্টই তৈরি করি। আমি তো প্রতিদিন কন্টেন্টটা এখন সবকিছু কন্টেন্টই সব, কিন্তু সে তো ভাবছে যে আমি ওই জায়গায় পৌঁছে যাব। তো বোকামিটা কখন হয়? বোকামি বলবো না, আমি বলবো যে ভ্রান্তিটা কখন হয়, সে ওই গবেষণাটা করে না। আমাদের দেশে এত গবেষণা মানুষ কম করে। আমি নিজে যেহেতু গবেষণা করি বলে আমি বুঝতে পারি যে আমি কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমি আগে গবেষণা না করে আমি কিভাবে গণমাধ্যম বানাবো। তো সে তো বুঝতেই পারছে না যে আমি কোথায় যাচ্ছি। এখন আমি মনে করি যে বাংলাদেশে যদি কেউ একটা টেলিভিশন স্টেশন করতে চায়, সে যদি ব্যবসায়ী টেলিভিশন স্টেশন করতে চায় বা একটা ব্যবসায়ী পত্রিকা করতে চায়, তাহলে তো তার খুব সচেতনভাবে সে জানবে যে আমি কার কাছে যাচ্ছি। আমি হিসেব করি বলছি কি, আমাদের গবেষণাতেই বাড়বে 5,000-এর মতো মানুষ সিদ্ধান্তগুলো, সমস্ত এই প্রাতিষ্ঠানিক বাংলাদেশের সিদ্ধান্ত 1,000-5 মানুষ নেয়। তো সেই 1,000-5 মানুষের কাছে যদি আমি একটা নিউজ লেটারে পৌঁছাতে পারি, আমি কিন্তু প্রভাবশালী। আমার 5 লক্ষ দরকার নেই। তো এই কারণে আমি বলছি, এখন যারা সবল, তারা কোন জায়গায় সবল? এক হচ্ছে যে তার যদি, যেটা মজুর ভাই যে কথাটা বলছিলেন, ও যে ব্যবসার উপরে যদি নির্ভর করে, তো আমি একটা লেখা গতকালও বোধহয় বের হয়েছে আমার, যে ওই সবার জন্য গণমাধ্যমটা আর নাই, এখন হচ্ছে বিশেষায়িত। হ্যাঁ, বিশেষায়িত গণমাধ্যম। তো সেই হিসেবে আমাকে নির্ধারণ করে নিতে হবে আমি কার কাছে, আমার ভোক্তা কারা। ওই গবেষণাটা যদি করে না, তাহলে মানুষ অনেক কষ্ট কম পাবে। কারণ প্রতিদিনই তো একটা মনে হয় পত্রিকা বেরোচ্ছে, আর কষ্ট লাগে সাংবাদিকগুলোর জন্য। আজকেও আমি ফেসবুকে একজনের সঙ্গে চ্যাট করছিলাম মেসেঞ্জারে, বেতন পাইনি, এত কষ্ট লাগে, এত খারাপ লাগে। আর ঢাকার বাইরের ছেলেগুলো আসে, মেয়েগুলো
মিডিয়াগুলো আসে ঢাকায়, যে কোনো জায়গায় নিয়ে 3 গুণ 4 গুণ 5 গুণ কাজ করাবে, বেতন দেবে না, ঠিক মতো টাইমে দেবে না। আমি তো খুব কম পত্রিকা আছে আমার মনে হয় বাংলাদেশে যারা নিয়মিত বেতন দেয়। তো এরকম অবস্থায় আমাকে কি করতে হয়? লেখার পরে আমাকে ফোন করে বলতে হয়, ভাই টাকাটা কখন হবে? আমি এই 51 বছর পরেও আমাকে এই কাজটা করতে হয়। তো তাহলে বোঝা যাচ্ছে যে এরা দুর্বল হয়ে গেছে। ইচ্ছাটা আছে সবার কাছে যে মানে যাবে, হ্যাঁ, সেটা যে এখন আর এই 2024-এর এটা বাজার না, বাজার না, এইটাই তারা বুঝতে পারছে না। এর ফলে সামগ্রিকভাবে একটা দুর্বলতা এসে গেছে। আর এত গণমাধ্যম অসম্ভব। আমার মনে হয় তারা সোশ্যাল মিডিয়াতে যদি ইনভেস্ট করে, যারা নয়া পয়সা হয়েছে যে আমার একটু সামাজিক মর্যাদা কিনতে হবে, তাদের বোধহয় আরো নতুন নতুন মাধ্যম সন্ধান করে সেখানে যাওয়া দরকার। সেটা তো আছে স্যার। আমরা তো ওই যে ওটিটি প্ল্যাটফর্ম, তারপর সেখানে যাক। এটা হলো টুইটার কিনে নিয়ে এটাকে এক্স করে ফেললো, এটা তো গণমাধ্যম, এবং এটা করে কিন্তু তার সম্পদ আরও বহুগুণ বেড়ে যাবে। কারণ এটার উপর যার নিয়ন্ত্রণ থাকে এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, সে কিন্তু জনরুচিও তৈরি করে ফেলতে পারে। আমাদের দেশে জনরুচি বলে একটা কথা আছে। একসময় মূলধারার মাধ্যম, সংস্কৃতি চর্চা, এগুলো জনরুচি তৈরি করত। মানুষ তৈরি ছিল যে নতুন কিছু নেবে, এবং সীমিত তো একসময় তো আমাদের সাপ্তাহিক বা দৈনিক পত্রিকাগুলো তো সেই দায়িত্বটা পালন করেছে। পত্রিকাগুলি সাহিত্য পত্রিকাগুলো বড় একটা প্রভাব বিস্তার করত। এখন সেটি চলে গেছে। 3টি কারণ আমি বলি এখানে। প্রথমত, সংবাদপত্রগুলির নিজস্ব কোনো ভিত্তি নেই, সেগুলি চলে পুঁজির নানান কৌশলে, এবং তার অনেক কারণ থাকে। কেউ বিত্তশালী হতে চায় সংবাদপত্রের মাধ্যমে, কেউ প্রভাবশালী হতে চায়, কেউ একটা বর্ম হিসেবে দেখতে চায়, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে। এই কারণে সংবাদপত্রের স্বাধীনতাটা সীমিত হয়ে গেছে। কারণ এই যদি উদ্দেশ্য হয় আমার বিত্ত বাড়ানো বা প্রভাব বাড়ানো, তাহলে তো আর সংবাদটা গুরুত্বপূর্ণ না। কী সংবাদ ছাপবো, কীভাবে ছাপবো, কাকে খুশি করব, কাকে অখুশি করব, সেটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এই হলুদ সাংবাদিকতা নামে একটা বিষয়। অনেক গণমাধ্যম আছে যাদের সাংবাদিক পরিচয়ে অনেকেই মফস্বল তথাকথিত নানান ধরনের ব্যবসা বাণিজ্য করছেন। তাদের কারণে ওই এক ধরনের ব্ল্যাকমেইলের পরিবেশ তৈরি করে অনেকেই সেটা ব্যবসা করছেন। একটা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে অনেক গণমাধ্যমের এই সমস্ত কারণে। তৃতীয় হচ্ছে, যখন একটা নিয়ন্ত্রণ চলে আসে সমাজে, স্বনিয়ন্ত্রণই বলি, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণই বলি, প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণই বলি, এই ধরনের সংবাদ ছাপা যাবে না, এই সংবাদ ছাপলে এই শাস্তি পেতে হবে, যখন সেটি হয়ে যায়, তখন তো স্বাধীনতা চলে যায়। তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যেটা সুবিধা আছে, তারা এইগুলি পাশ কাটাতে পারে। সেই জন্য তাদের একটা সুবিধা, চটকদার সংবাদ তৈরি করতে পারে, জনরুচি তারা প্রভাবিত করতে পারে। দেখবেন জনরুচি এদের উপর অনেক কিছু নির্ভর করে। এই যে কন্টেন্টের কথা বললাম, যারা কন্টেন্ট লিখবেন তারাও কিন্তু জেনে শুনে জনরুচির বিরুদ্ধে দাঁড়াতে পারেন, পক্ষে দাঁড়াতে পারেন, এটা তাদের বিষয়। কিন্তু যখন একটা চটকদার জিনিস হয়ে গেল, আমরা জানি যে এটা রুচির সংজ্ঞায় পড়ে না, প্রচুর মানুষ এটা গ্রহণ করছেন, তখন রুচির ঘরেও তো একটা কটাকটি শুরু হয়ে গেল। সেজন্য এখন রুচির দুর্ভিক্ষ এটা বলা হচ্ছে। আমি এগুলি কখনো বলি না। আমি বলি যেভাবে পৃথিবী চলছে সেভাবেই রুচি প্রভাবমান। আমাদের খুব বেশি কিছু করার থাকবে না, কারণ আমরা এমন একটা স্রোতে পা দিয়েছি যে স্রোতটার নিয়ন্ত্রণটা আমাদের হাতে নেই। যে পুঁজির প্রবাহটা আছে তার উপর আমার নিয়ন্ত্রণ নেই, তার নানা প্রকাশ যেগুলি ধারণ করে সেগুলির উপর আমার নিয়ন্ত্রণ নেই, সংবাদ মাধ্যমগুলিরও একটা ধারাবাহিক। সেক্ষেত্রে স্যার আমরা আলোচনাটা যদি শেষ করতে চাই যে এই যে গণমাধ্যমের উপর আসলে আমাদের কারো কোনো নিয়ন্ত্রণ নেই, এটা ওই যে যেটা স্যার বলেন যে স্রোত বা নদীর মতো সেটা বয়ে যাবে। মানে এখন ওই যে পদ্মা থেকে শাখা নদীতে চলে আসে, শাখা নদী এখন ক্ষমতাবান, সেখানে হয়তো এখন নাব্য আছে বা যথেষ্ট জল আছে, কিন্তু একসময় দেখা সেটা শুকাতে পারে। হ্যাঁ, একসময় আবার শুকিয়ে যেতে পারে। হ্যাঁ, এখন গণমাধ্যম কারণ আমরা সবাই পত্রিকা দেখেছি, বেতার দেখেছি, আবার এখন টেলিভিশন থেকে এখন ডিভাইসে আসলাম। তো সুতরাং গণমাধ্যম কোন দিকে যাবে সেটা বলাটা খুব মুশকিল। কিন্তু আপাতত যেটা স্যার আপনারা দুজনই বলছিলেন যে আফসান ভাই এবং আপনি, যে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা, সেটাই হচ্ছে এখনকার প্রভাবশালী গণমাধ্যম। তাকে আমাদেরকে আমলে নিয়ে বা সমীহ করেই চলতে হবে। এবং সেই কথাটা আফসান খুব গুরুত্বের সঙ্গে বলছেন, সেখানে যদি বিনিয়োগ হয়, এত পত্রিকার দরকার নেই, এত সংবাদ মাধ্যমের দরকার নেই। এখন তো এই যে ডিভাইস আর মোবাইল ফোন, সেখানে আমি সব দেখতে পাচ্ছি। তো এখন আমার এত পয়সা দিয়ে এত বড় স্টুডিও তৈরি করে এটা কোনো প্রয়োজন নেই। আমি ছোট একটা ঘরে যেমন
এখন এতদিন ধরে যেখানে ছিল সেখানে যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারি সেটাই যথেষ্ট। তাহলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার বিষয়টা কি, আমি কি দিচ্ছি আদৌ, বা কন্টেন্টটা কি দিচ্ছি এবং কাদের জন্য দিচ্ছে। এবং এবং আপনি কাদের একটা জন্য কথা বলেছেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, আমাদের সেটাও মাথায় রাখতে হবে। আমরা শুধু নিজেদের মধ্যে করে সীমিত পর্যায়ে যদি চিন্তা ভাবনা করি তাহলে আমরা খুব বেশি মানে বলার ভঙ্গিটা এবং কন্টেন্টটা কি হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কেন সেই- পারবে না? পৃথিবীর সবখানে যদি এই যে পশ্চিমবঙ্গ এবং সেই জায়গায় আমাদের মনোযোগ ভারত থেকে যদি ভালো জিনিস তৈরি হয়ে বিদেশে যেতে পারে আমাদের থেকে পারবে না। আমাদের থেকে। স্যার আপনাদের দুইজনকে ধন্যবাদ। আফসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো, স্যারের সঙ্গে অনেকদিন পর দেখা হলো। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এখন প্রকাশের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।